যে কেন আপনাকে জেলে পাঠানো হবে না। কুণাল ঘোষ, তুমি হলফনামা দিয়ে জানাও কেন আপনাকে জেলে পাঠানো হবে না। বাকি যারা কন্টেম্পটার, হলফনামা দিয়ে তারা জানান। আমি বলবো এইখানে যারা ইন্ধন জুগিয়েছে ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, তাদেরকেও এই কন্টেম্পটের আওতায় নিয়ে আসা। ফলে এই আজকে 5,500 জায়গায় 26,000 বাতিল হওয়ার কাণ্ডারি হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে, তার সরকার। আপনি কি সহানুভূতি দেখাচ্ছেন? এখন একটা মামলার একটা নাটক করছেন। আপনি যদি টেন্টেড আনটেন্টেড লিস্ট প্রকাশ না করে আপনি আদালতে যান, নতুন কি নথি নিয়ে যাচ্ছেন রিভিউ করার? আবার তো না, এই আদালতের নাটক করে আমি আবার হারবো। কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি। যে অভিযোগ তাদের বিরুদ্ধে হয়েছে তা নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো এক ঘটনা। বিচারপতির নামে কুকথা বলা, বিচারপতির নামে স্লোগান, আইনজীবীদের ঘিরে ধরে বিক্ষোভ, একের পর এক অভিযোগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল কলকাতা হাইকোর্ট। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমার সঙ্গে এই মুহূর্তে এ নিয়ে কথা বলতে উপস্থিত আছেন আইনজীবী শামীম আহমেদ। শামীমদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। বিচারপতিকে রুল জারি করতে হচ্ছে কারণ একজন বিচারপতির নামে স্লোগানিং করেছে, অবদ্ধ ভাষায় এই ধরনের কর্মকাণ্ড করেছে। কিভাবে দেখেন পুরো বিষয়টা? দেখুন, শুধু বিচারপতির বিষয় নয়, এটা বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে। আক্রমণ আইনজীবীকে লক্ষ্য করে। যে কোনো বিচার প্রক্রিয়াতে দুপক্ষের আইনজীবী থাকে, দুপক্ষ সওয়াল করে, রায় দেয় বিচারপতি। এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখবেন বিভিন্ন মিটিংয়ে আক্রমণ শানাচ্ছেন আইনজীবীদের বিরুদ্ধে। যারা অপরাধের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে আক্রমণ করো। কুণাল ঘোষ, তারই দলের স্পোকপারসন, একই কাজ করছেন। আসলে এই সাধারণ মানুষ যারা অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে উস্কে দেওয়া, অপরাধীদের চিহ্নিত না করে। এক্ষেত্রেও আমরা দেখেছি আইনজীবীদের চেম্বারের সামনে ঘেরাও করে একটা সংখ্যক যারা চাকরি প্রার্থী তারা অবস্থান করছেন, আইনজীবীদের উপর আক্রমণ করছেন, বিচারপতির ছবির উপরে লাথি মারছেন, বিচারপতির ছবির উপরে থুতু ফেলছেন, বিচারপতিকে নিয়ে কুৎসা রটাচ্ছেন। আর সেই একই সময়ে কুণাল ঘোষ এই একই সুরে কথা বলছেন। ফলে বুঝে নিতে অসুবিধা নেই যে এটা একটা চক্র। যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে এই যারা চাকরি প্রার্থী তারা এক সূত্রে বেঁধেছেন এবং আক্রমণ তার কেন্দ্রে বিচারপতি, বিচার ব্যবস্থা আর আইনজীবী। পক্ষে রায় না গেলে আক্রমণ করো। যাদের দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা তারা অপরাধকে ইন্ধন জোগালো, অপরাধ করলো, যার জন্য এই এত সংখ্যক চাকরি প্রার্থী তারা চাকরি হারালো, চাকরিজীবী তারা চাকরি হারালো। তাদেরকে এই লিস্ট প্রকাশ করে তাদেরকে চাকরিতে ফেরত করার ব্যবস্থা না করে অসহায় এই লোকগুলোকে উস্কানি দেওয়া এবং সঙ্গে কিছু তৃণমূলী গুন্ডা ঢুকিয়ে দেওয়া যাতে আক্রমণটাকে আরও শক্তিশালী করা যায়, তার ব্যবস্থাপনা খুব স্বাভাবিক। কারণে এই অ্যাক্সেস টু জাস্টিস বা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে যদি ইন্টারফেয়ার করা হয় তাহলে তা আদালত অবমাননার সামিল হয়। যারা আইনজীবী বিচার প্রক্রিয়ায় সাহায্য করে তাদেরকে আটকে দেওয়া মানে হচ্ছে বিচার প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করা। ফলে তা আদালত অবমাননার সামিল। বিচারপতির উপর আক্রমণ, বিচারপতিকে নিয়ে কুৎসা রটানো, সেটাও ক্রিমিনাল কন্টেম্প। খুব স্বাভাবিক কারণেই আমরা চিফ জাস্টিসের কাছে হলফনামা নিয়ে হাজির হয়েছিলাম। চিফ জাস্টিস এই ঘটনার কগনিজেন্স নিয়েছেন, একটা 3 জাজেস বেঞ্চ কনস্টিটিউট করেছেন। গতদিন 3 জাজেস বেঞ্চ অবজার্ভ করেছেন যে তারা যা মেটেরিয়াল হাতে পেয়েছেন তাতে তারা মনে করেন এটা ক্রিমিনাল কন্টেম্প্ট হয়েছে প্রাইমা ফেসি, এবং সুযোগ দিয়েছিলেন এই কুণাল ঘোষ সহ বেশ কিছু কন্টেম্পনারকে, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম, যে আপনারা হলফনামা দিয়ে জানান এর প্রেক্ষিতে আপনাদের বক্তব্য। জানায়নি। পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যে যাদেরকে আইডেন্টিফাই করা গেল না সিসিটিভি থেকে তাদেরকে আইডেন্টিফাই করুন। পুলিশ কমিশনার যে রিপোর্ট আজকে দাখিল করেছেন তাতে 16-17 জনের নাম দিয়েছেন এবং তাদেরকে ইন্টারোগেট করেননি, কিছুই করেননি, শুধু সিসিটিভি থেকে কয়েকজনকে আইডেন্টিফাই করে রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন। তাহলে এই যে বৃহৎ সংখ্যক লোক ছিল ওখানে, কারা কারা কনস্পিরেটর ছিলেন, কারা কারা এই কাজে ইন্ধন যোগেছে, কে সিদ্ধান্ত নিয়েছিলেন, কোথায় এই ঘটনা ঘটেছিল, এই সমস্ত রিপোর্টে আসার কথা ছিল। ফলে কোথাও পুলিশ কমিশনারও ইন্ধন যোগাচ্ছেন এই কন্টেম্পনারদের পক্ষে। ফলে আজকে আদালতের কাছে আমরা সওয়াল করেছিলাম যে রুল জারি করা হোক, রুল জারি না করলে এরা উত্তর দেবে না।
ফলে আদালত আমাদের কথা মেনে রুল জারি করেছেন। ফলে তাদেরকে তার ব্যাখ্যা দিতে হবে যে কেন রুল জারি করা ক্রিমিনাল কন্টেম্পটে, তার মানে হচ্ছে যে কেন আপনাকে জেলে পাঠানো হবে না। কুণাল ঘোষ, তুমি হলফনামা দিয়ে জানাও কেন আপনাকে জেলে পাঠানো হবে না। বাকি যারা কন্টেম্পটার হলফনামা দিয়ে তারা জানান। আমি বলবো এইখানে যারা ইন্ধন জুগিয়েছেন ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, তাদেরকেও এই কন্টেম্পটের আওতায় নিয়ে আসা উচিত। কারণ দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে, এটা একদিনে হয়নি। এর আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিচার কেনা যায়। ফলে এই আজকে যে তার রাজ্যের কয়েকজন লোক এই ঘটনা ঘটাচ্ছে, তার দলের স্পোক পার্সন এই ঘটনা ঘটাচ্ছে, এটা কোনো একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। দীর্ঘদিনের এই যে ঘটনার ক্রম, তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। সকলে এই কন্টেম্পটের মধ্যে যুক্ত। অপরাধ প্রমাণিত হলে আপনারা কি আবেদন করবেন, কি করা উচিত অন্তত এই ক্ষেত্রে? অপরাধ প্রমাণিত হলে কন্টেম্পটের আইনেই বলে দেওয়া আছে যে ক্রিমিনাল কন্টেম্পট থেকে তাকে জেলে যেতে হবে। ফলে এই যে রুল জারি করার অর্থই হচ্ছে আপনাকে কেন জেলে পাঠানো হবে না, আপনি ব্যাখ্যা দিন। আপনার ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয়, আপনাকে জেলে যেতে হবে। বিচার ব্যবস্থাকে এর আগেও আক্রমণ করা হয়েছে, বিচারপতিরা কার টাকায় মায়না পান প্রশ্ন তোলা হয়েছে, রাজাশেখর মান্তার নামে পোস্টার হয়েছে, অভিজিৎ গাঙ্গুলির এজলাসকে বয়কট হয়েছে। ধারাবাহিকভাবে হাইকোর্ট বিতর্কের কেন্দ্রবিন্দুতে, যেটা তো আনএক্সপেক্টেড। দেখুন, আমি এইটা নিয়ে কথা বলছিলাম। আমাদের হাইকোর্টেরই যারা বিশিষ্ট আইনজীবী জয়ন্ত মিত্রের কথা আমি উল্লেখ করতে পারি, আইনজীবী পার্থসারথী সেনগুপ্তের কথা উল্লেখ করতে পারি। তারা বলছেন যে তাদের এই 50-60 বছরের প্র্যাকটিস জীবনে তারা কখনো এই ধরনের ঘটনা দেখেনি। তারা একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমার 22-23 প্র্যাকটিস জীবনে আমি কখনো এই ধরনের ঘটনা দেখিনি। 50-60 বছর যারা প্র্যাকটিস করছেন তারাও দেখেননি। ফলে পশ্চিমবঙ্গের যে কালচার, সেই কালচারটাকে একটা মিসডিরেক্ট করছে, একটা যে দিকে নিয়ে যাচ্ছে, তাতে বাংলার যারা বাঙালি বা এই পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত নাগরিককে যে পশ্চিমবাংলার যে ঐতিহ্য আমরা বহন করি, সেই ঐতিহ্যকে নষ্ট করে দেওয়ার জন্যে এই রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে, মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার লোকেরা, যারা একদিকে অপরাধ সংগঠিত করছে, অপরাধীদের আড়াল করছে, সেই অপরাধীদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে আক্রমণ করছে, এবং সেক্ষেত্রে আদালতকেও ছাড়ছে না। ফলে এই পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যকে নষ্ট করার জন্য দায়ী এরা সকলে। মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন যারা চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন, রাস্তা আটকে এরকম আন্দোলন করা যায় না, রিভিউতে পাঠানো হয়েছে, আইনে ভরসা রাখছে না চাকরিহারারাও। আইন ব্যবস্থার উপরে আমরা ভরসা রাখি। আইন ব্যবস্থা রক্ষার দায় যে মন্ত্রিসভার দায়িত্বে আছেন সেই মুখ্যমন্ত্রীর, আর তার এই যে ব্যবস্থাপনা অ্যাডমিনিস্ট্রেশনে যখন ত্রুটি করেন, আইন বিরোধী কাজ করেন, তখন আদালতে যাই আমরা। ফলে যিনি বলছেন তিনি নিজে অপরাধী, তিনি নিজে অপরাধ করেছেন, তিনি নিজে ওএমআর শিটকে প্রিজার্ভ করেননি বলে জানিয়েছেন। তাকে সুযোগ দিয়েছে আদালত বারে বারে যে আপনারা টেন্টেড লিস্ট প্রকাশ করুন, করেনি। যখন 5,500 বাতিল চাকরি, তখন তার আইনজীবীরাই আদালতে গিয়ে সওয়াল করেছিল যে আমাদের শুনানি না করে এই রায় দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে পুনরায় শুনানি হয়েছে, তারপরে এই 26,000 বাতিল হয়েছে, তার আগে বাতিল হয়নি। ফলে আমি বলবো যে এই 26,000 বাতিল হওয়ার ক্ষেত্রে উনি সবথেকে বেশি উল্লেখযোগ্য গ্রহণ করেছেন। প্রথমত অপরাধ সংগঠিত করে, দ্বিতীয়ত অপরাধকে আড়াল করে আর অপরাধীদেরকে আড়াল করে, আর তৃতীয়ত এই আইন ব্যবস্থার মধ্যে জটিলতা তৈরি করে আবার একবার সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যে কথা বলে যে শুনানি করা হয়নি, পুনরায় শুনানিতে ফিরিয়ে নিয়ে আসার ফলে এই 5,500 জায়গায় 26,000 পুরো বাতিল হলো। ফলে এই আজকে 5,500 জায়গায় 26,000 বাতিল হওয়ার কাণ্ডারি হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে, তার সরকার। ফলে আজকে যিনি যে কথা বলছেন, এই রকম সহানুভূতি আমরা কেউ চাই না। আমরা বলছি আমরা যোগ্য প্রার্থী, আমাদের পরীক্ষা দিয়েছি, আমাদের যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, শুধু চাকরি পাইনি, আমরা এত বছর ধরে চাকরি করছি, এবং আমাদের মধ্যে এই রকম বহু লোক আছেন, কয়েকশো লোক আছেন যারা এই চাকরি চলাকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছে, এগুলো ছেড়েছি। এখন আমার 40 বছর পেরিয়ে গেছে, এখন আমার অন্য কোনো চাকরি করার সুযোগ নেই, আমাকে তো পথে বসিয়ে দিয়েছেন আপনি। আপনি কি সহানুভূতি দেখাচ্ছেন? এখন একটা
মামলার একটা নাটক করছেন। আপনি যদি টেন্টেড আনটেন্টেড লিস্ট প্রকাশ না করে আপনি আদালতে যান, নতুন কি নথি নিয়ে যাচ্ছেন রিভিউ করার? আবার তো না, এই আদালতের নাটক করে আমি আবার হারবো। আমার আদালতে গেলেও ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে রাস্তায় লড়াই করার, সেই সংবিধানের অধিকার প্রয়োগ করে আমি রাস্তায় আছি। এই অধিকার কেড়ে নেওয়ার আপনি কে হে? আর আমি যখন এই শান্তিপূর্ণভাবে অবস্থান করছি তখন আপনার পুলিশ, আমি সেখানে উপস্থিত ছিলাম তাই আমি জানি, মাথায় আঘাত করেছে, মাথা ফাটিয়েছে, রুল নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেভাবে ছুরি ঢুকিয়ে দেয়, লাঠি দিয়ে পা ভেঙে দিয়েছে। এবং আমি বলছি সেই রাত্রে 4:30 পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স পাঠানো হয়নি। মাঝরাতে একটা অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল, প্রায় 50 জনের বেশি ইনজিওর্ড ছিল। আমরা গাড়ি নিয়ে এই মেডিকেল কলেজ, এনআরএস থেকে শুরু করে এই বিধাননগর হসপিটাল আমরা এদেরকে পৌঁছেছি। মাথায় সেলাই পড়েছে, পায়ে সেলাই পড়েছে, অপরাধী পুলিশ এখনও ঘুরে বেড়াচ্ছে। শান্তিপূর্ণ অবস্থান আপনিও তো করেছিলেন শিগগিরে, আপনার কেউ মাথা ফাটায়নি। আপনার পুলিশ এদের মাথা ফাটিয়েছে, এদের শাস্তি দিয়েছেন পুলিশগুলো মিথ্যে মামলা রুজু করেছে এই ছেলেগুলোর বিরুদ্ধেই, যাদের মাথা ফেটেছে। তারা এখন আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছেন, পায়ে লাঠির দাগ, তাই নিয়ে এখনও খাতা দেখছেন, মাথায় ব্যান্ডেজ বেঁধে খাতা দেখছেন, এখনও শিক্ষক হিসেবে তার যে দায়িত্ব সে পালন করছেন। আপনি কি নির্মম, কি নৃশংস হলে পুলিশকে লেলিয়ে দিতে পারেন? পাবলিক যদি রাস্তায় দখল করে থাকে, আপনার এই ডিসপার্সালের আপনার নিয়ম আছে, কাঁদানে গ্যাস ছুড়ুন, জল কামান ব্যবহার করুন, লাঠি দিয়ে মাথা ফাটাবেন? এই স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক উপরে এই আক্রমণ করার অধিকার আপনার আছে মুখ্যমন্ত্রী হিসেবে? আপনি তো পুলিশ মন্ত্রী, এ দায়িত্ব আপনার ছিল। আপনি কোন পুলিশকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিয়েছেন? এখনও তো সেই পুলিশগুলো আমাদেরকেই রেখে পাঠাচ্ছে যাদের মাথা ফেটেছে। সত্যি অনেক প্রশ্ন, চাকরি চুরি, চাকরি বিক্রি, রাজনৈতিক দরজা ছাড়িয়ে সেই দরজার রেশ এসে পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রুল জারি করেছেন, রুলের উত্তর হয়তো দেবেন পরের মাসে অভিযুক্তরা। তবে সব মিলিয়ে চাকরি পাবেন কি চাকরিহারারা, এই প্রশ্ন কিন্তু দিনের শেষে অনেক বেশি সমাজে এস্টাবলিশড হচ্ছেন, প্রতিষ্ঠিত হচ্ছে।